আজকে আমি তোমাদের আলোচনা করব ক্লাস 12 এর কে বাঁচায় কে বাঁচে গল্পটি। তার আগে তোমাদের একটা কথা মনে রাখা দরকার, তোমাদের ক্লাস 12 এ টোটাল 3টে গল্প আছে। প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে, দ্বিতীয় গল্প ভাত, আর সর্বশেষ অর্থাৎ তৃতীয় গল্প ভারতবর্ষ। এই 3টে গল্প থেকে টোটাল পড়ে 12 নম্বর, 5 মাল্টিপল চয়েস, 2 নম্বর শর্ট কোশ্চেন আর রচনাধর্মী প্রশ্ন একটা। তোমরা 2021-এর জন্য সব থেকে ভালোভাবে যে দুটো গল্প করবে সেই দুটো গল্প হলো অবশ্যই একটা ভারতবর্ষ আর দ্বিতীয় নম্বর ভাত। 2021-এর জন্য তোমরা কে বাঁচে থেকে কোনো বড় কোশ্চেন পড়বে না। কে বাঁচে থেকে 95% সম্ভাবনা নেই 2021-এ কোনো বড় কোশ্চেন পড়ার। অর্থাৎ এই 3টে গল্পের মধ্যে বড় কোশ্চেনের জন্য প্রস্তুতি নেব আমি দুটো গল্প থেকে, 1 ভারতবর্ষ, 2 ভাত। আমি সিলেবাস আলোচনার সময় ভিডিওতে বলেছিলাম যে এই বছর তোমাদের একটা কোশ্চেন অবশ্যই আসার সম্ভাবনা আছে ভারতবর্ষ গল্প থেকে। তাই ভারতবর্ষ গল্পটা খুব ভালোভাবে করবে বড় কোশ্চেনের জন্য, আর তার সঙ্গে ভাত বড় কোশ্চেনের জন্য। আর কে বাঁচে গল্পটা প্রয়োজন নেই বড় কোশ্চেনের জন্য, কে বাঁচে গল্পটা ভালোভাবে করবে শর্ট কোশ্চেনের জন্য। অবশ্য শর্ট কোশ্চেনে তোমাদের 3টে গল্পই ভালোভাবে করতে হবে, কিন্তু কে বাঁচে থেকে আমরা কোনো বড় কোশ্চেন করব না। তার আগে অবশ্যই বলবো যে আমার ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবার আসি আমার আলোচনায়। কে বাঁচে গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্পের বিষয়, যদিও তোমাদের লেখক পরিচিতি সম্পর্কে কিছু তেমন পড়ে না, লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের ক্লাস 12-এ একটা দুটো কোশ্চেন হয়তো থাকলেও থাকতে পারে, তাই আমি লেখক পরিচিতির ডিটেলস যাব না। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি ডিটেলস এখানে আলোচনা করব না। আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের ওপরে জাস্ট সামান্য কিছু কথা বলবো। কারণ কোনো একটা গল্প পড়তে গেলে অবশ্যই সে লেখকের দর্শনটাকে জানতে হয়, সে লেখককে জানতে হয়, নাহলে সেই গল্পটার ভিতরে কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না। তাহলে সেই মানিক বন্দ্যোপাধ্যায় একটা পরিচিত নাম, তোমরা শুনে এসছো এর আগে, আগামীতেও শুনবে। তার সম্পর্কে আমরা 2-4টি কথা জানবো। মানিক বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত লেখক। অবশ্যই উপন্যাস তিনি লিখতেন এবং ছোট গল্প। আমরা যে বিখ্যাত 3 বন্দ্যোপাধ্যায়ের নাম পাই, একজন হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর অবশ্যই আরেকজন মানিক বন্দ্যোপাধ্যায়। এই 3 বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হতো। অর্থাৎ রবীন্দ্রর সমকালীন সময়েও এরা যেন নিজস্ব প্রতিভায় উজ্জ্বল ছিল, নক্ষত্র মতো এরা উজ্জ্বল ছিল। এদেরকে আমরা আলাদা করে চিনে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের মধ্যেও। তা সেই মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1908 খ্রিস্টাব্দের 19 মে, অধুনা ঝাড়খণ্ডের অন্তর্গত দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, আর ডাক নাম ছিল মানিক। তাহলে একটা কথা জিনিস দেখো, মাথায় রাখবে তোমরা, যে এই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে ক্লাস 12-এ, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি ছিল। তা মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে একটা জিনিস ভালো করে ভাবো, যে মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবে চিনি, অথচ তার যে আসল একটা নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, আমরা কিন্তু অনেকেই এটা ভুলে গেছি। কারণ তিনি পরিচিতি লাভ করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় নামে। তাই তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অথচ আমরা এক ডাকে চিনি মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবে। কেন? তাহলে আসল নামটা সম্পর্কে মানুষ কেন বিস্মিত হলো, সেই বিষয়টা আমরা একটু জানবো। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন মেরিটিয়াস স্টুডেন্ট আর অঙ্ক অনার্সের স্টুডেন্ট, বুঝতে পারছি তো। সেই সময় তার বন্ধুদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে একটা কথা উঠে এলো যে নাকি সেই সময়কে পরিচিত পত্রিকাগুলি বিখ্যাত লেখকদের লেখায় শুধুমাত্র তাদের পত্রিকাতে ছাপে। মানিক বন্দ্যোপাধ্যায় এই মতে বিরোধিতা করলেন, যে বলে এটা ভুল ধারণা, এবং শেষ পর্যন্ত বন্ধুদের সঙ্গে তিনি তর্ক লড়লেন এবং বন্ধুদের সঙ্গে বাজি লড়ে তিনি একটা গল্প লিখলেন। গল্পটার নাম হচ্ছে, তার প্রথম ছোট গল্প, অতসী মামি। এবং অতসী মামি গল্পটা লেখার পর এটা বিচিত্র পত্রিকার জন্য পাঠিয়ে দিলেন। দেখা গেল যে বিচিত্র পত্রিকায় সেই গল্পটি প্রকাশিত হলো। অবশ্য তিনি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু লেখেননি, লিখেছিলেন তার ডাক নাম মানিক, তার সঙ্গে তার টাইটেল বন্দ্যোপাধ্যায় জুড়ে দিয়েছিলেন। এই মানিক বন্দ্যোপাধ্যায় নামে তিনি গল্পটা লিখেছিলেন।
সেই সময়কার বিখ্যাত একটা পত্রিকা, বিচিত্র পত্রিকা। তারপর কি হলো, সেই পত্রিকাটা বিচিত্র পত্রিকায় প্রকাশিত হলো, একটা বড় পত্রিকায় লেখা চেপেছে, স্বাভাবিকভাবেই তিনি লেখক মহলে একটা পরিচিতি লাভ করলেন। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় একটা গল্পের জন্য লেখক হিসেবে পরিচিতি লাভ করলেন। বর্তমানে একটা বিখ্যাত পত্রিকা দেশ পত্রিকায় যদি কোনো একটা বিখ্যাত লেখকের লেখা চাপে, কোনো একজন সাধারণ মানুষের যদি লেখা থাকে, সে কিন্তু লেখক মহলে কিন্তু একটা পরিচিতি লাভ করে। ঠিক সেরকম সেই সময় বিচিত্র পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাটা ছাপার পর তিনি লেখক মহলে ওই একটা গল্পের জন্য লেখক পরিচিতি লাভ করলেন। অর্থাৎ বন্ধুদের সেই ভুল ধারণাটা তিনি ভেঙে দিলেন যে নতুন লেখকরাও তাদের বিচার্য হয়, তার লেখা বিচার্য হয়, লেখকের নাম বিচার্য হয় না। তার প্রথম গল্প হচ্ছে অতসী মামি। এছাড়া প্রথম উপন্যাস তিনি লিখেছিলেন 1935 একটা উপন্যাস লিখেছিলেন, দিবারাত্রি কাব্য, তার প্রথম উপন্যাস, একটা বিখ্যাত উপন্যাস। বুঝতে পারছি তো কেন লেখক আমরা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের নাম ভুলে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়কে মনে রেখেছি, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় তিনি ওই একটা গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখেছিলেন, ওটাতে তিনি বিখ্যাত হয়ে গেলেন। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় অঙ্কের স্টুডেন্ট থাকলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি সাহিত্যকে তার পেশা হিসাবে গ্রহণ করেছিলেন, সাহিত্যকে পেশা হিসেবে গ্রহণ করে নিলেন। যার ফলস্বরূপ কি হলো, জীবন ধারণ করতে গিয়ে তাকে ভোগ করতে হয়েছে সীমাহীন দারিদ্র। কারণ সাহিত্যের পেশায় সেই ইনকামটা সেই সময় খুব বেশি ছিল, তা কিন্তু নয়, তার জন্য তাকে সীমাহীন দারিদ্রের সম্মুখীন ভোগ করতে হয়েছে। তিনি পারতেন অঙ্ক নাশ করে তার জীবনটাকে অন্যভাবে চালনা করতে, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি সাহিত্যকে ভালোবেসে শেষ পর্যন্ত সাহিত্যকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তারপর যদি আমরা দেখি, তিনি কিন্তু কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী ছিলেন। 1944 খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদে নেন। এই কারণে আমরা তার বেশিরভাগ গল্প উপন্যাস কি দেখবো, বেশিরভাগ গল্প উপন্যাস যদি দেখি তাহলে দেখবো যে সে গল্প উপন্যাসে তার ফুটে উঠেছে মানুষের সম্মিলিত প্রতিরোধের সঙ্গে সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা, কিন্তু তার বেশি বেশি করে তার গল্প এবং উপন্যাসে ফুটে উঠেছে। কারণ তিনি জীবনের নগ্ন বাস্তব রূপকে মার্ক্সীয় সমাজ বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার জন্য বেশিরভাগ গল্পতে আমরা তার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাই। তা উল্লেখযোগ্য সৃষ্টি আমি প্রথমে বললাম যে দিবারাত্রি কাব্য তার প্রথম উপন্যাস। এছাড়া একটা বিখ্যাত উপন্যাস জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মনদীর মাঝি, অসাধারণ উপন্যাস পদ্মনদীর মাঝি। তোমরা যদি সময় পাও তো পদ্মনদীর মাঝি উপন্যাসটা কিন্তু পরবর্তীতে পড়ে নিও। পুতুল নাচের ইতিকথা একটা বিখ্যাত উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটো উপন্যাস আমার খুব ভালো লেগেছে, যেমন পদ্মনদীর মাঝির উপন্যাসটা আমার খুব ভালো লেগেছে, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা খুব ভালো। এছাড়া অন্যান্য উপন্যাস হলো জয়ন্ত, চতুষ্কোণ, শহরতলী, এরকম তো অনেক উপন্যাস আছে। হ্যাঁ, তিনি বিভিন্ন গল্প লিখেছিলেন, যেমন তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো প্রাগৈতিহাসিক, সরীসৃপ, হলুদ পোড়া, এগুলো তার আজকাল পশু গল্প, লাজুকলতা, এগুলো তার বিখ্যাত গল্পগ্রন্থ। মানে বন্ধু ছোট গল্পগুলোও খুব সুন্দর। হলুদ পোড়া গল্পটা আমাকে খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, যে তিনি একজন বিখ্যাত লেখক, তার উপন্যাস, তার গল্প আজও বিখ্যাত হয়ে আছে পাঠকের মননে, পাঠকের হৃদয়ে। সাহিত্য জগতে তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক, বিখ্যাত ছোট গল্প। অথচ এই গদ্যশিল্পী জীবদ্দশায় কিংবা জীবদ্দশার পরে কোনো সরকারি বা বেসরকারি পুরস্কার কিন্তু পাননি। আচ্ছা, এটা তার জীবনের দুর্ভাগ্য বলতে পারো, যে একজন বিখ্যাত লেখক হয়েও তার জীবদ্দশা কিংবা পরে কোনো সরকারি বেসরকারি পুরস্কার তিনি পাননি। তারপর চরম আর্থিক কষ্টে জর্জরিত অবস্থায় নানান জটিল অসুখে আক্রান্ত হন লেখক। তারপর শেষ পর্যন্ত 1956 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর কলকাতার নীলরতন সরকার হাসপাতালে তার মৃত্যু হয়। মাত্র 48 বছর বয়সে তিনি মারা যান। আমি শুধু মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু জানেন। মানিক বন্দ্যোপাধ্যায় খুব প্রচন্ড সাহসী ছিলেন, সেটা আমাদের আলোচনার বিষয় নয়, কারণ তোমাদের এই লেখক পরিচিতি থেকে সেরকম প্রশ্ন পড়ে না। লেখক পরিচিতি থেকে শুধু এখান থেকে একটাই কোশ্চেন মনে রাখবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় পড়ে। এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা এবার দেখবো। এই গল্পটা উৎস, এই গল্পটা উৎস হলো আসলে কে বাঁচে কে বাঁচে গল্পটি কোনো গল্পগ্রন্থ সংকলিত হয়নি। এটি প্রথম সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় 1943 খ্রিস্টাব্দে শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল প্রথম। পরবর্তীকালে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর নামক গল্প সংকলনে এই গল্পটি সংকলিত হয়। এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প শীর্ষক সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়েছে। এই গল্পটার উৎস মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটার।
কে বাঁচে কে বাঁচে, কে বাঁচে কে বাঁচে গল্পটার নামকরণ কে বাঁচে কেন হলো, অর্থাৎ কে বাঁচে গল্পটার বিষয় কি, সে আলোচনা একটু আসা যাক। কে বাঁচে গল্পটি পটভূমি হচ্ছে 50-এর মন্বন্তর, অর্থাৎ 1350 বঙ্গাব্দে ভারতবর্ষে একটা ভয়াবহ মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তরের পটভূমিকায় এই গল্পটি তিনি লিখেছিলেন। 1300 বাংলা 1350 বঙ্গাব্দ, ইংরাজি 1943 খ্রিস্টাব্দ, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এর আগে একটা মন্বন্তর নাম শুনেছি 76 মন্বন্তর, 76 মন্বন্তর হয়েছিল বাংলা 1176 বঙ্গাব্দ, সেই অনুসারে এই মন্বন্তর নাম হয়েছে 76 মন্বন্তর, ইংরাজি 1770 খ্রিস্টাব্দে। ঠিক তেমনি 76 মন্বন্তরের মতো একটা মন্বন্তর হয়েছিল আবার 1943 খ্রিস্টাব্দে, আর বাংলা 1350 বঙ্গাব্দে। 1350 বঙ্গাব্দে এই মন্বন্তরটা হয়েছিল বলেই এই মন্বন্তরটার নাম হচ্ছে 50-এর মন্বন্তর, যেমন ভাবে 76 মন্বন্তর ঠিক তেমন ভাবে। সবচেয়ে আশ্চর্য কি জানো, এই মন্বন্তরে ভারতবর্ষে তথা বিশেষ করে বাংলার প্রায় 30 লক্ষ লোক মারা গেছে অনাহারে, না খেতে পেয়ে এই মন্বন্তর ফলে। তা কি ভয়ানক মন্বন্তর হয়েছিল, বুঝতে পেরেছো তো? তাহলে সেই মন্বন্তরে প্রায় বাংলার 30 লাখ লোক মারা গেছিল এই মন্বন্তর ফলে। তা সেই মন্বন্তর পটভূমিকায় গল্পটা 1943 খ্রিস্টাব্দে ছাপছে, তাই তো? তাহলে প্রথম ছাপেছিল, অর্থাৎ তিনি সেই সময় গল্পটা লিখেছিলেন। সেই সময়টা দিকে একটু আমাদের দিকে তাকাতে হবে। সেই সময়টা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, আর 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। তাহলে সেই উত্তাল পরিস্থিতি, গোটা বিশ্বে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি, বিশ্বযুদ্ধ দুটো পক্ষ ভাগ হয়ে গেছে, উত্তাল পরিস্থিতি 1939 থেকে 1945। তা সেই সময় পটভূমি এবং সেই উত্তাল পরিস্থিতি আমরা দেখবো অন্যদিকে ভারতবর্ষের দিকে যদি তাকাই, তাহলে ভারতবর্ষে সেই বিশ্বযুদ্ধের প্রভাব ভারতবর্ষ পড়েছে, তাই না? কারণ আমরা তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, তার জন্য ব্রিটিশরা সেই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যার প্রভাব ভারতবর্ষেও পড়েছিল। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, সেই সময় বড় বড় নেতাগুলোকে জেলে ভরে দিয়েছে। তা ভারতবর্ষে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি, চারিদিকে আন্দোলন চলছে, বিভিন্ন নেতাগুলোকে জেলে ভরে দিচ্ছে, একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাপ, সব মিলে একটা বিশাল বড় চাপের ফলে ভারতবর্ষে একটা মন্বন্তরের সৃষ্টি দেখায়। একদিকে অনাবৃষ্টি, ঠিকঠাক ফসল হচ্ছে না, আর ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তিনি বিশাল পরিমাণ খাদ্য তার সৈন্যদের জন্য মজুত করে দিলেন, যার ফলস্বরূপ একটা দুর্ভিক্ষের সৃষ্টি হলো। অর্থাৎ এই দুর্ভিক্ষ অনেকটা ম্যানমেড দুর্ভিক্ষ ছিল বলতে পারো। একদিন আমাদের ভারতবর্ষের বড় বড় ব্যবসায় কালোবাজারি করতে শুরু করলো, যার ফলস্বরূপ ভয়ঙ্কর রূপ ধারণ করলো এই ভারতবর্ষে তথা বাংলায় এই দুর্ভিক্ষের ফল। এই দুর্ভিক্ষ নিয়ে এখানে দিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি এখানে ছোট্ট করে এই দুর্ভিক্ষের বিষয়টা আমি বললাম। তাহলে সেই দুর্ভিক্ষের পটভূমি, দুর্ভিক্ষের একটা চিত্র যেন এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই, দুর্ভিক্ষের একটা চিত্র। তো বর্তমান সময় দিকে দেখো, তো দেখো এখনো কিন্তু একটা মহামারী রূপ নিয়েছে গোটা পৃথিবীতে, অনেকটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা ব্যাপার, করোনা ভাইরাসকে নিয়ে যে ঘটনাটা, গোটা বিশ্বের মানুষ কিন্তু এই যুদ্ধে সবাই ঘরবন্দি হয়ে গেছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু এই প্রভাবটা এত পড়েনি। তাই বর্তমান পরিস্থিতি দেখো অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এবার যদি লকডাউন চলতে থাকে, তাহলে হয়তো আগামীতে গোটা পৃথিবীতে প্রায় কয়েক লক্ষ মানুষ অনাহারে মারা যাবে, বুঝতে পারছো তো? তাহলে এই দুর্ভিক্ষর ফলে মানুষ মারা যায় না খেতে পেয়ে। সেরকমই সেই সময় অনেক লোক মারা গেছিল সেই দুর্ভিক্ষের ফলে। যদি এটা ভাইরাস, এই দুর্ভিক্ষের সঙ্গে দুর্ভিক্ষের তুলনা চলে না, ওটা ছিল অনেকটা ম্যানমেড, এটা কিন্তু ভাইরাস ঘটিত, অর্থাৎ এটা সম্পূর্ণ আলাদা দুর্ভিক্ষ যদিও, কিন্তু পটভূমি বা বিষয়টা এক, অর্থাৎ সে মানুষের না খেতে পাওয়ার বিষয়। তাহলে সেই 1943 বা 1350 বঙ্গাব্দে যে দুর্ভিক্ষের যে ভয়ানক চিত্র, তারই একটা খুব সুন্দর চিত্র মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচে গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এই গল্পটা পড়লে আমরা সেই সময়ের অবস্থা কিছুটা আন্দাজ করতে পারবো। তাহলে সেই কে বাঁচে গল্পের অন্যতম নায়ক হচ্ছে, একজন প্রধান নায়ক বা কেন্দ্রীয় চরিত্র হলো মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় আমরা বিষয়টা দেখবো এবার, যে বিষয়টা কি হয়েছিল। তা সেই সময় দেখবো যে দুর্ভিক্ষ অনাহারে বিপর্যস্ত গ্রাম বাংলার মানুষ পেটের জ্বালায় ভিড় জমাতে শুরু করলো শহরে, গাছতলায়, ফুটপাতে, ডাস্টবিনে, লঙ্গরখানায়, খোলা আকাশের নিচে সর্বত্র নিরন্ন অসহায় মানুষের ঢল নেমেছে। এমন পরিস্থিতিতে অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় একদিন স্রেফ না খেতে পেয়ে একজনকে মারা যেতে দেখে। এর আগে সে অবশ্যই এমন ঘটনার কথা লোকমুখে শুনেছিল এবং খবরের কাগজে পড়েছিল, কিন্তু চাক্ষুষ দেখেনি। এই প্রথম সে কোনো লোককে নিজের চোখের সামনে না খেতে পেয়ে মারা যেতে দেখলো, বুঝতে পারছো তো?
অনাহারের এই বিভৎস পরিণতি দেখে সে বিমূঢ় হয়ে পড়ে। তার অন্তর্মনে আলোড়ন শুরু হয়। তিনি নিজেকে ধিক্কার দিতে থাকেন, এর জন্য তিনি নিজেকে দায়ী করতে থাকেন। শৈশব লালিত আদর্শবোধ ও নৈতিকতায় সে নিজেই ঝুলে যেতে শুরু করে, নিজেকে অপরাধী ভাবতে থাকে। তার সহকর্মী নিখিল, অর্থাৎ যে অফিসে মৃত্যুঞ্জয় চাকরি করে সেই অফিসেরই তার সহকর্মী নিখিল তার মনের অবস্থা বুঝে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মৃত্যুঞ্জয়ের দৃষ্টিভঙ্গির কোনো বদল ঘটে না। সে একবেলা খাওয়া ছেড়ে দেয়, এমনকি নিজের পুরো মাইনেটুকু নিখিলের হাতে তুলে দেয় কোনো রিলিফ ফান্ডে কাজে ব্যবহারের প্রয়োজনে। অর্থাৎ তিনি সে দুর্ভিক্ষপীড়িত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন, নিজের সর্বস্ব মাইনেটুকু কিন্তু তুলে দিলেন। তার পারিবারিক অবস্থা গুরুতর রূপ নেই। অর্থাৎ সে যদি তার নিজের সমস্ত ইনকামটা যদি দুর্ভিক্ষপীড়িত মানুষকে দিয়ে দেয়, তাহলে তার পরিবারের প্রভাব পড়ছে। অর্থাৎ তার পরিবারের 9 জন সদস্য, সেই ইনকামটা নেই, তাহলে তার পরিবারেও সেই দুর্ভিক্ষের কিন্তু ছায়া নেমে এলো। এবার তার পারিবারিক অবস্থা গুরুতর রূপ নেই, অথচ ক্রমে সে বদলে যেতে থাকে। অফিসে আসা বন্ধ করে দেয়, অন্য মানুষগুলোর সঙ্গে সবসময় সময় কাটাতে শুরু করে। বন্ধু ও সহকর্মী নিখিলের যুক্তিতর্ক উপেক্ষা করে সে যে কোনোভাবে অনাহারক্লান্ত মানুষগুলোকে বাঁচাবে বলে ভাবে, বাঁচার জন্য প্রাণপণ লড়াই করে। কিন্তু ক্ষুধার মিছিলে ভয়াবহতায় মৃত্যুঞ্জয়ের ব্যক্তিগত উদ্যোগ ক্রমশ কোণঠাসা হতে থাকে। সে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে। প্রতিবাদহীন, অভিযোগহীন দুর্গত মানুষগুলোরই একজনে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত এই গল্পে তিনি। অর্থাৎ সেই দুর্ভিক্ষে শেষ পর্যন্ত তিনিও মহাঘাতে লঙ্গরখানায় গিয়ে দাঁড়ালেন, দুর্ভিক্ষ তাকেও গ্রাস করলো। এই গল্প আমরা কি দেখবো, যে একজন সংবেদনশীল মধ্যবিত্ত মানুষ দুর্ভিক্ষপীড়িত মানুষদের বাঁচাতে গিয়ে তাদেরই একজনে পরিণত হই বলেই একটা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা আমাদের মনে একটা জন্ম হয়। কি জিজ্ঞাসা? কে বাঁচায় আর কে বাঁচে? কে বাঁচাতে চাইলো আর কে বাঁচলো, তাই তো? মৃত্যুঞ্জয় সেই সাধারণ মানুষগুলোকে, দুর্ভিক্ষপীড়িত মানুষগুলোকে বাঁচাতে চাইলো, কিন্তু শেষ পর্যন্ত সে সেই দলেই মিশে গেল এবং তার অবস্থা সেই দুর্ভিক্ষপীড়িত মানুষদের মতোই হয়ে গেল। তার জন্য গল্পটার নাম হয়েছে কে বাঁচায় কে বাঁচে। বুঝতে পারছো তো গল্পের বিষয়? এটা হচ্ছে গল্পের মূল বিষয়। এখানে গল্পের মূল বিষয়, আমরা এই গল্প থেকে কোনো বড় কোশ্চেন করব না, কারণ 95% সম্ভাবনা এই গল্প থেকে বড় কোশ্চেন পড়ার নেই। তাই তোমরা কখনোই বড় কোশ্চেনের জন্য এটা থেকে প্রস্তুতি নেবে না। কিরম বুঝতে পারলে তো? বড় কোশ্চেনের জন্য বেকার প্রস্তুতি নিয়ে তো কোনো লাভ নেই, যেহেতু বড় কোশ্চেন পড়বে না। বড় কোশ্চেনের জন্য তোমরা করবে ভারতবর্ষ এবং ভারত থেকে। তোমরা এই গল্পটা থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে করবে। তাহলে এবার তোমরা একটা পেন আর বইটা খোলো, নিয়ে আমি যেগুলো বলবো সেগুলো ভালোভাবে রাখ দেবে। আমি এখন তোমাদের এই কে বাঁচে গল্পটা লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন তোমাদের এখন আমি বুঝিয়ে দেব। সঙ্গে অবশ্যই একটা তোমরা কলম রাখবে। তা শুরু করা যায় গল্পটা। কে বাঁচে গল্পে আমরা প্রথমেই দেখতে পেলাম, প্রথমেই বলা আছে কি দেখো, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। কি বলছি দেখো, এতদিন সে শুনে এসেছিল যে ফুটপাতে মৃত্যুর কথা, কিন্তু এই প্রথম আজ তার চোখে পড়লো, কখন? অফিসে যাওয়ার পথে। তাহলে এখানে প্রথমেই তোমাদের যে কোশ্চেনটা পড়ে, যে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, কখন মৃত্যু দেখলো? অফিসে যাওয়ার পথে। মৃত্যুটা কিসে মৃত্যু ছিল, কিভাবে মারা গেছিল? অনাহারে মৃত্যু। তার ফার্স্ট লাইনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সেদিন অফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। কিসে মৃত্যু? অনাহারে মৃত্যু। মৃত্যুঞ্জয় কখন প্রথম মৃত্যু দেখলো? অফিসে যাওয়ার পথে। অর্থাৎ মৃত্যু অফিসে যাচ্ছিল, তখন দেখলো একটা লোককে অনাহারে মারা যেতে, যেটা সে এতদিন শুনে বা পড়ে এসেছিল। ফুটপাতে তার হাঁটা বেশি প্রয়োজন হয় না, এটা একটা শর্ট কোশ্চেন পড়ে তোমাদের, যে ফুটপাতে কেন মৃত্যুঞ্জয়ের হাঁটা প্রয়োজন হয় না। এই কোশ্চেন আমরা পরবর্তী লাইনে পাবো উত্তরটা। নইলে দর্শনটা অনেক আগে ঘটে যেত। যদি সে ফুটপাতে হাঁটা প্রয়োজন হতো, তাহলে কিন্তু সে অনাহার মৃত্যু অনেক আগে দেখতে পেত, কিন্তু সে ফুটপাতে তার খুব বেশি হাঁটতে হয় না, হাঁটার প্রয়োজনও পড়ে না, তাই সে এতদিন দেখেনি, এই প্রথম সে মৃত্যু দেখলো। তাহলে কেন তার ফুটপাতে বেশি হাঁটা প্রয়োজন হবে আমরা দেখবো, যে বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে উঠে নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। তাহলে ফুটপাতে হাঁটা তার না প্রয়োজন, মানে হাঁটার প্রয়োজন পড়ে এই কারণে, বাড়ি থেকে বেরিয়েই 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে অফিসে যাওয়ার জন্য, আর সে ট্রামটা থামে একদম অফিসের দরজায়, তারপর তার ফুটপাতে হাঁটার প্রয়োজন হয় না। তো এটা একটা শর্ট কোশ্চেন।
তো এখানে আরেকটা শর্ট কোশ্চেন পড়ে যে বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে সে ট্রামে ওঠে। তাহলে এখানে দুটো শর্ট কোশ্চেন পড়ে, মাল্টিপল চয়েস কোশ্চেন পড়ে যে বাড়ি থেকে ক পা হেঁটে, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, এবং মাল্টিপল চয়েস অপশনগুলো দেবে। তো বাড়ি থেকে ক পা হেঁটে, 2 পা হেঁটে, এগুলো কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম শর্ট কোশ্চেনগুলো কিন্তু মনে রাখতে হবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম শর্ট কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে। তো বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে সে ট্রামে ওঠে, আর নামে গিয়ে কোথায়? অফিসের দরজায়। এখানে আমরা দুটো শর্ট কোশ্চেন পেলাম যে বাড়ি থেকে ক পা হেঁটে সে ট্রামে ওঠে, 2 পা হেঁটে, কিংবা পরে বাড়ি থেকে উঠেছে কিসে উঠেছিল? ট্রামে, বাসে, ট্রেনে, কি হবে? ট্রামে উঠেছিল। এটা একটা শর্ট কোশ্চেন। কোথায় গিয়ে নামে? অফিসের দরজায়। এই কারণে তার ফুটপাতে হাঁটার বেশি প্রয়োজন হয় না। তারপর কি বলছে দেখো, বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই। তাছাড়া মৃত্যুঞ্জয় একটা নিম্ন মধ্যবিত্ত মানুষ, বাড়িটা তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই। সে বাড়ি থেকে বার হয়ে ট্রামে ওঠে, ট্রাম থেকে উঠে একদম অফিসে নামে। বুঝতে পারছো তো? তাহলে তার অফিসে কাজ করে তার সংসার মোটামুটি চলে যায়। অর্থাৎ দুর্ভিক্ষের প্রভাব কিন্তু তার সংসারে তেমন ভাবে কিন্তু পড়েনি। লোকে মরতেও যায় না বেশি, যেহেতু সেখানে ফুটপাতও বেশি নেই, তাহলে লোকে মরতেও সেখানে বেশি যায় না। এখানে অনেক বড় ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু এখানে আমি গল্পটা যেহেতু শেষ করতে, গল্পটা অনেক বড় আর যেহেতু ভিডিও ছোট করতে হবে, তাই এখানে আমি ডিটেলস ব্যাখ্যা যাচ্ছি না। এখানে কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তারপর কি বলছে দেখো, চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। এটা তুলে দেখো, এটা একটা শর্ট কোশ্চেন। তাছাড়া তাকে ফুটপাতে এমনিতে বার হতে হয় না, কারণ তার বাজার বা কেনাকাটা কি করে? চাকর ও ছোট ভাই। এটা একটা শর্ট কোশ্চেন। তাহলে মৃত্যুঞ্জয় বাড়ির বাজার ও কেনাকাটা কে করে? তো মৃত্যুঞ্জয় বাড়ির বাজার ও কেনাকাটা করে চাকর ও তার ছোট ভাই। এগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনগুলো মাথায় রাখতে হবে, তার জন্য তার ফুটপাতে বেশি হাঁটার প্রয়োজন হয় না। তারপর কি বলছে দেখো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। আর তোমরা যদি চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখো, স্বাভাবিকভাবেই তোমাদের মনে একটা প্রতিক্রিয়া হবে, হয়তো 2 দিন ঘুমাতে পারবে না, 3 দিন খেতে পারবে না, হয়তো। ঠিক সেরকম ভাবেই কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হলো। অর্থাৎ সেই দুর্ভিক্ষে মৃত্যু দেখে, অর্থাৎ অনাহারে একটা লোকের মৃত্যু দেখে সেটা সে সহ্য করতে পারলো না। তার মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা সমস্যা অসুস্থ হতে শুরু করলো। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থেকে শারীরিক কষ্টবোধ। কারণ শরীরের সঙ্গে মনের একটা যোগ আছে। মানসিক দিক থেকে আঘাত পেলে আমরা শারীরিক কষ্টবোধ পাই, যেমন পাই শারীরিক কষ্টবোধ আঘাত পেলে, শরীরে আঘাত পেলে আমরা মনে কষ্ট পাই। অর্থাৎ একে অপরের পরিপূরক শরীর আর মন। তার জন্য কি বলছি দেখো, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় সে প্রভাবটা কিসব পরে? শরীরে তার প্রতিক্রিয়া হয়। কি প্রতিক্রিয়া হয়? মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থেকে শারীরিক কষ্টবোধ। এটা একটা শর্ট কোশ্চেন যে মৃত্যুঞ্জয় শরীরে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় শরীরে কোথায় প্রতিক্রিয়া হয়, বা মৃত্যুঞ্জয় শরীরে কি প্রতিক্রিয়া হয়? উত্তর হবে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থেকে শারীরিক কষ্টবোধ। তাহলে এটা আমরা দেখতে পেলাম, কারণ এই কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লো। আপিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। এটা একটা শর্ট কোশ্চেন, তাহলে দেখো তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। কে কখন রীতিমতো কাবু হয়ে পড়েছে? এই শর্ট কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে সেই দুর্ভিক্ষে মৃত্যু দেখার পর সে কি করলো? কোন রকম অফিসে গেল, অফিসে গিয়ে ছোট্ট কুঠুরিতে ঢুকে ধপ করে বসে চেয়ারে বসে পড়লো। অর্থাৎ হতাশ হয়ে সেই চেয়ারে তিনি বসে পড়লেন এবং রীতিমতো কাবু হয়ে পড়লেন মানসিক এবং শারীরিক দিক থেকে। তারপর কি বলছে দেখো, একটু বসেই তাই উঠে গেল কলঘরে। তারপর তিনি কলঘরের দিকে গেলেন, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। অর্থাৎ যা কিছু খেয়ে এসেছিল সেই দুর্ভিক্ষে মৃত্যু দেখার পর তার মানসিক কষ্টবোধ শুরু হলো, তারপরে শারীরিক প্রতিক্রিয়া, যার ফলস্বরূপ সমস্ত কিছু বমি করে সে উগড়ে দিল। পরের কোশ্চেন, পরের লাইন কি বলছে দেখো, পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয়ের কাঁচের গ্লাসে জলপান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। তোমরা যখন কোনো টেনশন থাকো কি হয়, যেন একটা চেয়ারে বসে একদম অন্যদিকে অন্যমনস্ক হয়ে থাকো, ঠিক সেরকমই সে কি করলো, গ্লাসটা খালি করে নেমে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। কারণ তখন তিনি ভাবছিলেন মৃত্যুঞ্জয় কাদের কথা? সে অনাহাক্লিষ্ট মানুষদের কথা। লাইনে কি বলছে, পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, নিখিল হচ্ছে তার সহকর্মী, একই অফিসে কাজ করে। কলঘর থেকে
ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে, এটা তোলা দেখো, কাঁচের গ্লাসে জলপান করছে, এটা একটা শর্ট কোশ্চেন পড়ে যে কিসের গ্লাসে মৃত্যুঞ্জয় জলপান করছিল, কাঁচ, ঠিক আছে, এরকম ভাবে অপশন থাকে, তো এটা হবে কাঁচের গ্লাসে, এটা একটা শর্ট কোশ্চেন। তো কাঁচের গ্লাসে জলপান করলো, তারপর গ্লাসটা নামিয়ে তিনি অন্যমনস্ক অর্থাৎ হতাশার দৃষ্টিতে, শূন্য দৃষ্টিতে তিনি দেয়ালের দিকে তাকিয়ে রইলেন। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, সে মানে হচ্ছে মৃত্যুঞ্জয়, মাইনে দুজনের সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়, এটা একটা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। অফিসে নিখিল ও মৃত্যুঞ্জয় দুজনের সমপদস্থ, একই পদস্থ, তারা চাকরি করে, কিন্তু এই দুজন সমপদস্থ হলেও একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা কিন্তু বেশি পায়। এই কোশ্চেনে পড়ে যে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি পায়, কত টাকা বেশি পায়, 50 টাকা, কিসের জন্য, একটা বাড়তি দায়িত্বের জন্য, এটা একটা অন্যতম শর্ট কোশ্চেন। তাহলে দুজনের সমবয়স্ত হওয়া সত্ত্বেও একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে 50 টাকা বেশি পায়। দেখো নিখিল সম্পর্কে আমরা যেমন, নিখিল কেমন প্রকৃতির মানুষ ছিল, তারপরে কি বলেছে দেখো নিখিল কেমন ছিল। নিখিল হচ্ছে রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়ের মতো না, সে হচ্ছে কিছুটা কুড়ে টাইপের, আলসে অলস টাইপের লোক। নিখিল কিছু রোগা কিন্তু বুদ্ধিটা খুব তীক্ষ্ণ, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং আলসে প্রকৃতির লোক। এখানে একটা কোশ্চেন বলে যে নিখিল কেমন প্রকৃতির লোক ছিল, নিখিল কেমন প্রকৃতির লোক ছিল, উত্তর হবে নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক ছিল। তারপরে কোশ্চেন দেখো, মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করেছে নিখিল, নিখিলের বর্তমান দাম্পত্য জীবন হচ্ছে 8 বছর আর তার সন্তান হচ্ছে 2টো। তাহলে এটা এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন পড়ে এই লাইনটার মধ্যে থেকে। তাহলে মৃত্যুঞ্জয়ের ক বছর আগে নিখিল বিয়ে করেছিল, 2 বছর আগে। মৃত্যুঞ্জয়ের বর্তমান দাম্পত্য জীবন কত, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বিয়ের বয়স কত হচ্ছে 8 বছর। এখানে কোশ্চেন পড়ে মৃত্যুঞ্জয়ের সন্তান সংখ্যা কত, 2। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন পড়ে। তাহলে মৃত্যুঞ্জয় ক বছর আগে বিয়ে করেছেন বললাম, নিখিল মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করেছে, আর নিখিলের সন্তান সংখ্যা 2টো। এখানে আরেকটা কোশ্চেন পড়ে, তাহলে নিখিল মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করেছে আর নিখিলের বর্তমান বিয়ের বয়স হচ্ছে 8 বছর। তার মানে কি, তার মানে মৃত্যুঞ্জয়ের বিয়ের বয়স হচ্ছে 6 বছর। তা মৃত্যুঞ্জয়ের বিয়ে করা হলো 6 বছর আর নিখিলের বিয়ে করা হলো 8 বছর। তা দুজনের এটা হচ্ছে বিয়ের বয়স। কোশ্চেন এরকম ভাবে পড়ে তোমাদের এখান থেকে যে নিখিল ও মৃত্যুঞ্জয়ের দাম্পত্য জীবন কত বছরের, অপশন দিলে ধরে নাও 6, 8, 8, 6। তো উত্তর কি হবে, অবশ্যই 8, 6 হবে, কারণ প্রথমে কি বলছি আমি, নিখিল ও মৃত্যুঞ্জয়ের দাম্পত্য জীবন। তাই নিখিল ও মৃত্যুঞ্জয়ের দাম্পত্য জীবন, তাই নিখিল বর্তমান বিয়ে করা বয়স 8 বছর আর 2 বছর আগে বিয়ে করেছে, মানে তোমার মৃত্যুঞ্জয় 6 বছর। যদি কোশ্চেনটা অন্যভাবে যদি পড়ে যে প্রথমে দেয় মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন কত, তখন কিন্তু আর 8, 6 হবে না, তখন উত্তরটা হবে 6, 8। মৃত্যুঞ্জয় বিয়ে করা বয়স হচ্ছে 6 আর নিখিলের বিয়ে করা বয়স 8। তাই জন্য কোশ্চেনটা যদি এরকম ভাবে দেয়, প্রথমে যদি দেয় যে নিখিল ও মৃত্যুঞ্জয় বিয়ের বয়স কত, 8, 6, আর যদি পড়ে মৃত্যুঞ্জয় নিখিলের বিয়ের বয়স কত, দাম্পত্য জীবন কত, তাই সেটা হবে 6, 8। তাহলে বুঝতে পারছো, এই কোশ্চেনটা থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। সংসার তার নাকি মন নেই, এখান থেকে একটা কোশ্চেন পড়ে, সংসার কার মন নেই এবং কেন মন নেই, এখানে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন। সংসার তার নাকি মন নেই, অর্থাৎ এখানে নিখিলের কথা বলা হয়েছে, কারণ নিখিল আলসে প্রকৃতির লোক, অলস প্রকৃতির লোক, নিখিল কুড়ে টাইপের লোক, তাই তার সংসারে মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়, এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেন। তো নিখিল সংসার তার তেমন মন নেই, একটু আলসে প্রকৃতির, রোগা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, সংসার তার মন নেই, কারণ এখানে কোশ্চেন পড়ে যে অবসর জীবনটা নিখিল কিভাবে কাটিয়ে দিতে চায়। তো যদি কোশ্চেন এরকম ভাবে পড়ে যে নিখিল অবসর জীবন কিভাবে কাটিয়ে দিতে চায়, তাহলে উত্তর হবে নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়, কারণ একজন অলস বা কুড়ে প্রকৃতির লোকের এটাই বৈশিষ্ট্য। তারপর কি বলছে দেখো, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সেও খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। অন্য সকলে মৃত্যুঞ্জয়কে সবাই খুব পছন্দ করে, এমনকি নিখিলও পছন্দ করে, কিন্তু কি মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, এবং হয়তো কিছুটা অবজ্ঞা করে, কারণ সমপদস্থ একই পদস্থ চাকরি করে, অর্থাৎ মনে মনে কিছুটা হিংসে বা ইসে থাকতে পারে, কিন্তু তবু সে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। সে অর্থে বলেছে
অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। তারপরে এবার আমরা নিখিল কেমন প্রকৃতি মানুষ দেখলাম, এবার আমরা দেখব মৃত্যুঞ্জয় কেমন প্রকৃতি মানুষ। বলছে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলেই নিখিল হয়তো তাকে একটু বেশি ভালোবাসে। কেন বলছে মৃত্যুঞ্জয় নিখিলের মতো নয়, মৃত্যুঞ্জয় কেমন শান্ত নিরীহ দরদি ভালো মানুষ, সৎ এবং সরল। শুধু তাই নয়, তিনি আদর্শবাদী, অর্থাৎ তিনি একটা আদর্শের উপরে তাকিয়েছেন, কিন্তু যে আদর্শটা কি মনে হয়েছে, প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য মনে হয়েছে কার কাছে, নিখিলের কাছে। কারণ সবাই কিন্তু আদর্শবাদী হতে পারে না। তাদের কি বলছে দেখো যে কেন ভালোবাসে, বলছে মৃত্যুঞ্জয় যে শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, শত সরল বলেও কিন্তু সে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে না। মৃত্যুঞ্জয়কে ভালোবাসা তার একটা অন্যতম কারণ কি, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে, অর্থাৎ এটা আদর্শকে আঁকড়ে ধরেই মৃত্যুঞ্জয় বেড়ে উঠেছে। তারপর কি বলছে দেখো, মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। অর্থাৎ মৃত্যুঞ্জয় যদি দুর্বল চিত্ত বা ভাবপ্রবণ আদর্শবাদী হতো তাহলে কোনো কথা ছিল না। অর্থাৎ এই শুধুমাত্র ওই কারণে মৃত্যুঞ্জয় ভালো লাগে না, মৃত্যুঞ্জয় ভালো লাগা আরও কারণ আছে। কি কারণ আছে, সে মৃত্যুঞ্জয় শুধুমাত্র দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না, দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞ করে দিত। কিন্তু তা কি বলছে দেখো, শক্তির একটা উৎস আছে তার মধ্যে। বলছে এই কারণে তার আরো ভালো লাগে যে মৃত্যুঞ্জয় হচ্ছে অনেকটা আগ্নেয়গিরির মতো, সুপ্ত আগ্নেয়গিরির মতো। এই লাইনটা এটাই বলতে চেয়েছে। বলছে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী বলে কোনো কথা ছিল না, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু কি, তাকে যদি দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললে যায় তখন তাহলে মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার তখন বেরিয়ে এসে অবজ্ঞ করে দিত কাকে, নিখিলকে। অর্থাৎ সেই সুপ্ত আগ্নেয়গিরি, অর্থাৎ যখন সেটা জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে যেত তখন কিন্তু তার ভিতরে যত ক্ষোভ সঞ্চয় ছিল সমস্ত কিছু কিন্তু একদম সে লাভা ম্যাগমা বেরিয়ে আশেপাশে অঞ্চলকে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দিত। তো এই কারণে মৃত্যুঞ্জয়কে তার এত বেশি ভালো লাগে। আর এটা সুপ্ত আগ্নেয়গিরির মতো মৃত্যুঞ্জয় তার চরিত্রটা। তারপর কি বলছে দেখো, কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ নিস্তেজ নয়। মৃত্যুঞ্জয় মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ বা নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে, আর শক্তির একটা বিশাল আধার আছে তার মধ্যে, একটা উৎস আছে, সে শক্তি জমা আছে, যে কোনো মুহূর্তেই সেটা উৎসরণ করতে পারে। তারপরে বলছে অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ হচ্ছে কে, এই মৃত্যুঞ্জয়। অব্যয় মানে তোমরা পড়েছো ক্লাস 9-এ যে অব্যয় কি, আমাদের যে 5টা পদ আছে তার মধ্যে অন্যতম একটা পদ অব্যয়, যার কোনো ব্যয় নেই। অর্থাৎ অব্যয় হচ্ছে যেমন এবং, কিন্তু, অথবা, এগুলো হচ্ছে অব্যয়। অব্যয়কে তুমি শব্দের আগে বসাও, শব্দের পরে বসাও, শব্দের মধ্যে বসাও, অর্থাৎ তুমি যেখানেই বসাও না কেন অব্যয়ের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা এবং লিখলাম, তাহলে এবংটাকে আমি ছেলে বা মেয়ে বা শব্দ আগে বা পরে বসাকে আমরা লিখতে পারি এবংা, লিখতে পারি না। কিন্তু কে আমরা লিখতে পারি কিন্তা, কিন্তি, লিখতে পারি না। কিন্তু শব্দের আগেও শব্দ কিন্তু, শব্দের একটা বাক্যের মধ্যে বসালেও কিন্তু, শেষে বসালেও কিন্তু, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হয় না। তার জন্য কথা বলেছে যে অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। তাহলে আমরা একটা শব্দকে পরিবর্তন করতে পারি, কিন্তু অব্যয়কে কোনো রকম ভাবে পরিবর্তন করতে পারা যায় না। যেমন কিন্তু, এবং, অথবা শব্দ একটা বাক্যে তুমি যেখানেই বসাও আগে বা পরে বা মধ্যে, তার কিন্তু সে একই থাকে, অর্থাৎ তাকে পরিবর্তন করা যায় না। তো অব্যয়কে শব্দরূপ দেওয়ার যেমন চেষ্টা করে কি হয়, শুধু শক্তিটাই ক্ষয় হয়, তাতে লাভ কিছু হয় না, তাই যে নিখিল মৃত্যুঞ্জয় ঠিক তাই। তো মৃত্যুঞ্জয় ঠিক অব্যয়ের মতো, তাকে সে নিজের আদর্শে অবিচল, তাকে সহজে ভাঙা বা গড়া যায় না, অর্থাৎ সে সবসময় নিজের আদর্শে অবিচল। সে অর্থে বলেছে যে অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ হচ্ছে এই মৃত্যুঞ্জয়। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে, তাই নিখিল এই মৃত্যুঞ্জয়ের পরাজয় স্বীকার করে মাঝে মধ্যে, কারণ সে একদম স্টিল, সে একদম নিজের জায়গায় স্থির থাকে মৃত্যুঞ্জয়। মৃদু ঈশার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। একটা কথা আছে
নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, উপায় তো সর্বসুখ আমার বিশ্বাস। নিখিলও মাঝে মধ্যে মৃদু ঈর্ষা করে মৃত্যুঞ্জয়কে, সে সমবয়সী কর্মচারী, ঠিক আছে। কিন্তু কি বলছে, মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন মাঝে মধ্যে ভাবে যে আমি যদি নিখিল না মৃত্যুঞ্জয় হতাম তাহলে বোধহয় ভালো হতো, মৃত্যুঞ্জয়ের মতো মৃত্যুঞ্জয় আদর্শে অনুপ্রাণিত মতো বাঁচতে পারলে হয়তো ভালো হতো, এটাই তিনি মনে করতেন। তারপর কি বলছে দেখো, মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। আচ্ছা, মৃত্যুঞ্জয় রকম দেখে নিখিল অনুমান করতে পারলো, কারণ তোমাদের বন্ধু যদি একটা মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তুমি যে বন্ধুর সঙ্গে সবসময় মিশছো তার মধ্যে যদি পরিবর্তন হয় তাহলে তোমার চোখে স্বাভাবিকভাবে আগে পড়বে সবার আগে। ঠিক সেরকমই মৃত্যুঞ্জয়ের পরিবর্তনটা, আজকে যে পরিবর্তন সে দেখলো, সে কিন্তু নিখিলে কিন্তু চোখ এড়ালো না, সে মনে মনে অনুমান করতে পারলো যে নিশ্চয় বড় একটা সমস্যার সঙ্গে সংঘর্ষ হয়েছে মৃত্যুঞ্জয়ের, তাই মৃত্যুঞ্জয় মনে মনে কষ্ট পাচ্ছে। কিসের, তারপর কি বলেছেন, সার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যায় অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। বলছি দেখো, বলছে সার্সি মনে হচ্ছে কাঁচ, সার্সিতে আটকানো একটা ধরনের একটা কাঁচের ঘর, একটা মৌমাছি কোনো কারণে বা ঢুকে গেল সে ঘরে, মৌমাছি যখন বার হতে যায়, কাঁচ মানে সমস্ত পুরোটা হচ্ছে স্বচ্ছ, মনে হচ্ছে সমস্ত পরিষ্কার, একটা মৌমাছি উড়ে যায় যে বার হয়ে যাব, কিন্তু কোথায় ধাক্কা লাগে সে তো বুঝতে পারে না যে এটা কাঁচ, কাঁচে গিয়ে ধাক্কা লাগে, তারপরে সে আবার ফিরে আসে, আবার সে উড়ে বার হওয়ার চেষ্টা করে যে জানলার বাইরে চলে যাবে সে ঘর থেকে, কিন্তু আবার সে কাঁচের ধাক্কা, একটা কাঁচটা স্বচ্ছ পরিষ্কার, তাই সেই জায়গায় ধাক্কা লেগে সে বারবার ফিরে আসে, মানে স্বচ্ছ হলেও কিন্তু কাঁচ একটা বাধা আছে, সে যেতে পারছে না। তার জন্য এখানে বলেছে যে একটা মৌমাছি যেমন কাঁচের ঘরে ঢুকে পড়লে যেমন সে বারবার সে কাঁচের ঘর থেকে বার হওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার সে সার্সিতে ধাক্কা লাগে সে ফিরে আসে, ঠিক সেরকমই মৃত্যুঞ্জয় কোনো একটা সমস্যা গভীরে ঢুকে গেছে, সে সমস্যা থেকে সে বার হওয়ার চেষ্টা করছে মৌমাছির মতো, কিন্তু কিছুতেই সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। কে? এই মৃত্যুঞ্জয়। কারণ সেই সমস্যাটা কি হয়েছে, সমস্যাটা বারবার তার মনের মধ্যে ঘুরে ফিরে, তার সমস্যা থেকে সমাধান। তুমি ধর কোনো একটা চিন্তা করছো, কোনো একটা চিন্তা তুমি দুশ্চিন্তা, কোনো একটা বিষয় চিন্তা করছো, তুমি বারবার বলছো এই সমস্যার সমাধান করতে চাইছো, কিন্তু বারবার ঘুরে ফিরে তুমি সমস্যার শুরুতে আসছো। মৃত্যুঞ্জয় ঠিক তাই, কোনো একটা সমস্যার শুরুতে বারবার সে ফিরে আসে, শুরুতে সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। তাই এখানে নিখিল বলছে যে সার্সিতে আটকানো মৌমাছির মতোই মৃত্যুঞ্জয়ের অবস্থা। কি হলো তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। তারপরে এবার নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো, কি হলো হে তোমার? কাকে? মৃত্যুঞ্জয়কে। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অধ্যভাষণে যেন আত্মনাদ করে উঠলো মৃত্যুঞ্জয়। তা মৃত্যুঞ্জয় যখন জিজ্ঞাসা করলো নিখিল যে কি হয়েছে তোমার, তো মৃত্যুঞ্জয় কি বললো? আনমনে যে মরে গেল, না খেয়ে মরে গেল। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মধ্যে কিন্তু সেই চিন্তাটা এখনো আছে, সেই ফুটপাতের যে লোকটা মারা গেছিল তার কথাই কিন্তু এখনো ভাবছে মৃত্যুঞ্জয়। তা কি বলছে, আনমনে অর্ধভাষণ, অর্থাৎ মুখ থেকে পুরো বার হচ্ছে, কিছুটা বার হচ্ছে, কিছুটা বার হয়নি। অর্ধভাষণ মানে আধা, অর্ধেক বার হচ্ছে কথা, অর্ধেক বার হয়নি, এরকম অর্ধভাষণ যেন আত্মনাদ করা, ভিতরে একটা কষ্ট হচ্ছে, চাপা আত্মনাদ তার মধ্যে আছে। সে উঠলো, কি বললো? যে মরে গেল, না খেয়ে মরে গেল। আরো কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। অর্থাৎ আরো কয়েকটা প্রশ্ন করার পর নিখিল বুঝতে পারলো যে মৃত্যুঞ্জয়ের সমস্যা কোথায়, অর্থাৎ মৃত্যুঞ্জয় কিভাবে সে বুঝতে পারছে যে মৃত্যুঞ্জয় কেন মৃত্যুঞ্জয়ের অবস্থা। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। এখানে নিখিল কি বলছে দেখো, যে ফুটপাতে অনাহারে মৃত্যু হচ্ছে একটা সাধারণ সহজবোধ্য ঘটনা, সেটা হচ্ছে মানে এই সাধারণ সহজবোধ্য ঘটনা যেটা সে ধারণা করতে পারছে না, যেটা একটা সাধারণ সহজবোধ্য, এটা প্রতিনিধির ঘটনা, দুর্ভিক্ষের সময় এটা প্রতিনিয়তই ঘটছে, সেটা কিন্তু আশ্চর্য না। আশ্চর্য কি, অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয় এই ছোট্ট একটা ঘটনাকে কি বলছে, পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তি তৈরি। অর্থাৎ এই ছোট্ট একটা ঘটনাকে বিশাল বড় আকারে দেখছে কে? মৃত্যুঞ্জয়। সত্যি কি এটা একটা ছোট্ট ঘটনা, একটা অনাহারের লোক মারা যাবে সত্যি ঘটনা? এই ছোট্ট একটা ঘটনা কার কাছে মনে হয়েছে? নিখিলের কাছে। কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে কখনোই সেটা ছোট্ট ঘটনা বলে মনে হয়নি। তাই সে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে, এটা নিখিল বলছে যে সে একসঙ্গে পাহাড় প্রমাণ, ছোট্ট একটা ঘটনাকে তিনি অনেক বড় করে দেখার চেষ্টা করছেন তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাতের ওই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে,
কিরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? অর্থাৎ নিখিল ধারণা করছে যে হয়তো এটাই ভাবছে, এই চিন্তা ভাবনা সে করছে এখন সেই অনাহারে মৃত্যু দেখে লোকটার কি ভাবছে যে ফুটপাতের বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর উপর, ফুটপাতে যে বিভৎসতাতে যে লোকটাকে মারা যেতে দেখলো, সেই বিভৎসতা সেই লোকটা মারা যাওয়াটাকে বেশি বিভৎসতা নাকি সেই ক্ষুধাটা সবচেয়ে বেশি বিভৎসতা? কোনটা বেশি বিভৎস? না খেয়ে মরা কি কেমন, না খেয়ে নিজে যদি আমি না খেয়ে মরি তার কষ্টটা কেমন? অর্থাৎ সেই অনাকৃষ্ট মানুষের জায়গায় মৃত্যুঞ্জয় নিজেকে বসিয়ে ভাবার চেষ্টা করছে, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কিরকম কষ্ট সেটা অনুভব করার চেষ্টা করছে। ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? অর্থাৎ ধারণা করার চেষ্টা করছে যে কোন যন্ত্রণা বেশি তার কাছে কষ্টদায়ক ছিল সেই লোকটার কাছে, লোকটা মারা গেছে, মৃত্যু যন্ত্রণা নাকি ক্ষুধার যন্ত্রণা? অবশ্যই ক্ষুধার যন্ত্রণা, তাই না? মৃত্যু যন্ত্রণা, মৃত্যু তো সাময়িক, মৃত্যু ক্ষণিক, অর্থাৎ তোমার মৃত্যুর জন্য সময়, তোমার কিছুক্ষণের মধ্যে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু ক্ষুধা দীর্ঘদিন ধরে ক্ষুধা সহ্য করা অনেক বেশি যন্ত্রণার। তাই এখানে বলেছে যে ক্ষুধার যন্ত্রণা বেশি, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণা বেশি নাকি মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? এটাই সে ভাবার চেষ্টা করছে কে? মৃত্যুঞ্জয়। কারণ মৃত্যু থেকে ক্ষুধার যন্ত্রণা আরো বেশি ভয়ঙ্কর। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা, ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে। তারপরে নিখিলের প্রশ্ন উত্তর তখন মৃত্যুঞ্জয় বলল, ওগুলো সে ভাবছিল আর বলল কি, সে অন্য কথা বলল ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? যে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? যদি তোমাদের এই বছর 5 নম্বর জন্য ইম্পর্টেন্ট হতো তাহলে আমি বলতাম যে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, এই 5 নম্বর কোশ্চেনটা তোমরা অবশ্যই করো। এই অপরাধের প্রায়শ্চিত্ত একটা মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেন, বড় কোশ্চেন। কিন্তু তোমাদের এই বছর এই গল্প থেকে কোনো বড় কোশ্চেন পড়বে না, সেহেতু এই বড় কোশ্চেনের জন্য করবে না, এটা তলায় দাগ দাও। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, এটা শর্ট কোশ্চেনের জন্য করবে তোমরা, ঠিক আছে? আর যদি বড় কোশ্চেন পড়তো অবশ্যই বলতাম যে এটা মোস্ট ইম্পর্টেন্ট বড় কোশ্চেন। সে যাই হোক, সে ভাবছে আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অর্থাৎ আমি 4 বেলা খাচ্ছি, অথচ আমি কেন, আমার মধ্যে আরো মানুষ 4 বেলা খাচ্ছে, অথচ আমাদের ভারতবর্ষে একটা লোক না খেয়ে মারা যাচ্ছে। বলছে অপরাধ আমাদের সকলের, এর দায় আমাদের প্রত্যেককে মাথা পেতে নিতে হবে যে আমরা খাবার নষ্ট করছি। বলছে জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, এত শুনেছি জনহারা লোক মারা যাচ্ছে, মানুষ ঠিকঠাক খেতে পাচ্ছে না, অথচ আমরা এতকাল 4 বেলা করে খেয়েছি। বলছে আমরা তো যদি 4 বেলা না করে যদি আমরা 2 বেলা খেয়ে 2 বেলা ওই অনাহারগ্রস্ত লোকগুলোকে আমরা দিতে পারতাম আমাদের খাবারটা তুলে, তাহলে হয়তো তারাও বেঁচে যেত। তাই জন্য কি বলছি, দেখো জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, তাহলে এটা অবশ্যই এর জন্য আমরা নিজেরাই অপরাধী যারা খাবার নষ্ট করি। কারণ একটা জানো তো, আমাদের ভারতবর্ষে যে পরিমাণ খাবার নষ্ট হয় একটা বছরে, সেই পরিমাণ খাবার যদি আমরা নষ্ট না করি, তাহলে ভারতবর্ষের যতগুলো মানুষ মানে দারিদ্র সীমার নিচে বসবাস করে, প্রত্যেকটা মানুষের মুখে আমরা খাবার তুলে দিতে পারবো। অথচ আমরা কি করি, সেই পরিমাণ খাবার আমরা নষ্ট করি। আর আমাদের ভারতবর্ষের মতো জায়গাতে অনেক মানুষ না খেতে পেয়ে মারা যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতি আরো বেশি সোমালিয়া বা আফ্রিকা দেশগুলোতে আরো বেশি ভয়ঙ্কর। তাহলে এতকাল 4 বেলা করে খেয়েছি, তারপর সে যাই হোক জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, সে অপরাধ আমার। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। যে আমাদের যে দানের যতটা রিলিফ ওয়ার্ক হচ্ছে না, তা সবার গরিব অসহায় মানুষগুলোর কাছে আমরা যথার্থ দাম পৌঁছে দিতে পারছি না। বর্তমান সময় থেকে তাকলে আমরা বুঝতে পারবে, করোনা দেখো, আগে করোনাতে এত লোকে তো দান করছি করোনার সময়, অথচ আমাদের ভারতবর্ষে অলরেডি না খেতে পেয়ে কিন্তু অনেক লোক মারা গেছে, হয়তো আগামীতেও যাবে যদি লকডাউন চলতে থাকে। তো যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। ধিক, শত ধিক আমাকে। তাদেরকে ধিক্কার জানাচ্ছেন যে এতকাল 4 বেলা করে খেয়েছি, অথচ আমাদের দেশে মানুষ অভুক্ত অবস্থায় না খেয়ে মারা যাচ্ছে। এর লজ্জা আমাদের মতো সেই সমস্ত ভদ্র মানুষগুলো যেগুলো আমরা 4 বেলা করে পেট পুড়ে খাই। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। কথাগুলো বলতে বলতে মৃত্যুঞ্জয়ের চোখ দিয়ে জল চলে এলো, তাই জন্য নিখিল চুপে গেল। তবে কি বলছি দেখো, দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এই জগতে, তলায় দাগ দাও, এটা একটা শর্ট কোশ্চেন। দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এই জগতে, নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। একটা দরদ একটা ছোঁয়াচে জিনিস, কারণ অন্য কারো দুঃখ দেখলে তুমি নিজে দুঃখ হয়ে যাও। যেমন ধরো কোনো একটা সিনেমাতে তুমি দেখছো যে নায়ক নায়িকা, তারা নায়ক আঘাত লাগছে বা নায়কের কোনো কষ্ট হচ্ছে, কিংবা তুমি কোনো একটা সিনেমাতে কেঁদে ফেলছো, তার কষ্ট দেখে তুমি নিজে কেঁদে ফেলছো। কেন কাঁদছো? সে তো তোমার কেউ নয়, সে তো সিনেমা একটা নায়ক, তুমি জানছো সে অভিনয় করছে, কিন্তু তবু তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? কারণ
দরদটা যেন একটা ছোঁয়াচে, অর্থাৎ সেই নায়ক নায়িকার দরদ দেখে, কষ্ট দেখে, অনুভূতি দেখে সেটা তোমাকেও তার উপর প্রতিক্রিয়া কিন্তু পড়ছে, অর্থাৎ তুমিও কিন্তু সেই নায়ক নায়িকার দুঃখ দেখে তুমি সহানুভূতিতে তোমার চোখ দিয়ে জল পড়ছে। তার জন্য দরদের চেয়ে ছোঁয়াচে লোক কিছু না, অর্থাৎ অন্যের দুঃখ দেখে আমরা নিজেরা দুঃখী হয়ে পড়ি, অন্যের দুঃখটা আমাদেরকেও প্রভাবিত করে, অন্যের দরদ আমাদেরকে বড্ড বেশি ছোঁয়াচে। তাই মৃত্যুঞ্জয় এই চোখে জল দেখে এবার নিখিলের মনটা খারাপ হয়ে গেল, যেহেতু তার মৃত্যুঞ্জয় হচ্ছে তার বন্ধু। সে দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না ক্ষুধার অন্যের বদলে, বরং সমিধে পরিণত হয়ে যাবে। দেশের সমস্ত দরদ, পৃথিবীতে যত মনে আমরা দরদ দেখাই, যে দরদগুলো আমরা দেখাচ্ছি, সে সমস্ত দরদকে যদি একটা জায়গায় পুঞ্জীভূত করি, একটা জায়গায় সঞ্চয় করি, পৃথিবীর সমস্ত দরদকে যদি একটা জায়গায় সঞ্চয় করি, তাহলে যদি ঢেলে দিই, তাহলে ক্ষুধা গুণবে, অর্থাৎ দরদ বা সহানুভূতি বা করুণা দিকে একটা মানুষের ক্ষুধা নেবানো যায়। তা ক্ষুধা কমাতে গেলে তাকে খাবার দিতে হবে, তাই তো? আমি সহানুভূতি বা দরদ দিয়ে কিন্তু ক্ষুধার আগুন নিভাতে পারবো না। তার জন্য এখানে বলছে দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না ক্ষুধার অন্যের বদলে, বরং সমিধে পরিণত হবে। বরং কি হবে, যে অন্য তাতে দরদ ঢালে অন্য পাওয়া যাবে না, বরং সমিধে বলতে এখানে যজ্ঞের কাঠের কথা বলা যাচ্ছে, মানে আরো বেশি যজ্ঞের কাঠের মতো আগুন জ্বালাতে সাহায্য করে, ক্ষুধা আগুনটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। তবে কি বলছে দেখো, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অসাধারণ একটা লাইন। অর্থাৎ এই গল্পটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই গল্পের। এই লাইনটা, এই গল্পটা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এই গল্পের লাইনটার মধ্য দিয়ে আমাদের সঠিক জায়গায় আঘাত করেছেন, আমাদেরকে সচেতন, অর্থাৎ আমরা আত্মরাজা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আত্মরাধে ঘামের তুই বাচ্চা, তাই আত্মরাধে ঘাম মারলেন এই জায়গাতে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে বলেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী তথা সমাজতন্ত্রে তিনি বিশ্বাসী, তাই তো? তাই জন্য বলছি দেখো, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, তাই মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা যে কোনো সমাজতন্ত্র মানুষের কাছে যে ভিক্ষা দেওয়া হয় একটা অস্বাভাবিক পাপ, অথচ আমাদের সমাজে সেটা পুণ্য বলে গণ্য হয়। জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অর্থাৎ একটা মানুষ যখন ভিক্ষা করে, আমরা যদি তাকে ভিক্ষা দিই, তাহলে সে কি হবে, সে ভিক্ষার চালে তার জীবন ধারণ করবে, কিন্তু সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে না। মানুষের যদি ভিক্ষা না দিই, তাকে যদি অধিকার সম্পর্কে সচেতন করি, তাহলে কিন্তু সে তার অধিকার সম্পর্কে সরকারের বিরুদ্ধে আঙুল তুলবে, রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলবে, তাই তো? যে আমরা রাষ্ট্রের কাছ থেকে আমাদের কি আশা করি? অন্ন বস্ত্র বাসস্থান। অর্থাৎ এটা প্রত্যেকটা মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক চাহিদাগুলো কে মেটাবে? আমাদের রাষ্ট্র। আর এর যদি অভাব ঘটে, তার জন্য দায়ী হয়েছে রাষ্ট্র। সেই সময় কারা? ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ আর এই শাসিত ভারতবর্ষের মধ্যে এমন কোনো পার্থক্য কিন্তু নেই। অর্থাৎ এখনো মানুষ না খেতে পেয়ে মারা যায়, এখনো ভারতবর্ষে অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করে। জীবন ধারণের অন্য মানুষের দাবি জন্মাবে কিসে? অর্থাৎ যে লোকটাকে আমরা ভিক্ষা দিই, সে লোকটাকে আমরা সচেতন করি না, সচেতন করি না যে সে কেন ভিক্ষা করবে। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। সেটা রূঢ় বাস্তব নীতি, বলছে ভিক্ষা কেন একটা মানুষ করবে, বা ভিক্ষার অবস্থা বা সৃষ্টি হবে কেন, তা একদম আমাদের দেশে ভিক্ষারই অবস্থা হবে কেন? এটা প্রশ্ন তুলেছেন কার বিরুদ্ধে? তথাকথিত ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, যে রূঢ় বাস্তবিক উল্টো মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। আর এটা হচ্ছে অনিয়ম। অর্থাৎ আমরা ভিক্ষে দিয়ে মানুষকে তার অধিকার সম্পর্কে অন্ধ করে রাখি, অর্থাৎ মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারে না। যখন তারা খেতে পাবে না, যখন তাদের মধ্যে টানা থাকবে, তখন তারা সরকার বিরুদ্ধে আঙুল তুলবে, তখন বলবে রাজা তো কাপড় কোথায়, আমাদের খাবার কই, ভাত দিয়ে হারামজাদা, না হলে মানচিত্র খাবো, তাই তো? তাহলে সেটা কখন বলবে? যখন সে ভিক্ষা করে সে সুযোগ সুবিধা পাবে না। যখন মানুষ তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, তখন সে রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলবে, সে বলবে যে ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। বলছে চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাকে, পৃথিবীতে সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। চিতার আগুনে যত কোটি মরা এ পর্যন্ত পোড়ানো হয়েছে, চিতার আগুনে তো আমরা মানুষ পোড়াই, যত কোটি মরা পুড়িয়েছি আমরা, পৃথিবীতে সমস্ত জ্যান্ত মানুষগুলোকেও যদি সেই চিতার আগুনে তুলে দিই, তাহলে আগুন কিন্তু তাদের পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ এক্ষেত্রে সেই চিতা বলতে ক্ষুধার আগুনের কথাই কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ আগুন কিন্তু বোঝে না কে জীবিত বা কে মৃত, সে হচ্ছে সর্বগ্রাসী। এতদিন ধরে যতগুলো সে মৃত মানুষকে পুড়িয়েছে, যদি সেই চিতাতে ততগুলো জীবন্ত লোককে তুলে দেওয়া হয়, তাহলেও কিন্তু সে তাদেরকে পুড়িয়ে ছারখার করে দেবে। অর্থাৎ জীবন্ত মানুষগুলো কিন্তু তাকে রেহাই দেবে না। আগুন কিন্তু বোঝে না কে জীবিত কে মৃত, সে সর্বগ্রাসী।
তবে কি বলছে দেখো, বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্র তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজর পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে একই স্থানে তীক্ষ্ণতার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। তা বিক্ষুব্ধ এই সমস্ত, এই বিক্ষুব্ধ চিত্ত, নিখিল মনটা খুব বেশ বিক্ষুব্ধ। এই সমস্ত কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বোলাতে বোলাতে কি পড়লো, তার একটা খবরে তার চোখ আটকে গেল। খবরটা কি, যে ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেরকে স্বর্গ পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণতার হাউত্তাস করা মন্তব্য হয়েছে। এখানেও আমাদের সমাজের একটা অন্যতম রোগ বলতে পারো, সেই রোগে কিন্তু আঘাত করলেন এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখনী শক্তিতে। আচ্ছা, এখানেও তিনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের পাঠকদের কাছে, আমাদের সমাজের কাছে, আমাদের রাষ্ট্রের কাছে, তাই তো? আচ্ছা, আমরা বলছে কি দেখলো যে 20টা লোক মৃতদেরকে ভালোভাবে সৎকার করা হয়নি। মরে যাওয়ার পর আমরা যে সৎকার করি না, সাধ্য বা তাকে উপযুক্ত সৎকার করা, সেই সৎকার কিন্তু আমরা কেউ করা হয়নি। কারণ অনাহারে মারা গেলে, দুর্ভিক্ষ মানুষ মারা গেলে কিন্তু সেই সময় সেই সুযোগটা থাকে না। যেমন ধরো এখন যদি করোনায় কেউ মারা যায়, তো তাকে কি ভালোভাবে সৎকার করা যাচ্ছে? তাই ঠিক মতো যদি মুসলিম হয় তাহলে তাকে আমরা কবরস্থ করতে পারছি না, সবার লোক যেতে পারছে না, বা তার নিয়মকানুনগুলো পালতে পারছি না। যদি হিন্দু হয় সেক্ষেত্রেও তাই, বা যদি খ্রিস্টান হয় সেক্ষেত্রেও তাই, তাহলে তাকে চিতা আগুনে সব শ্মশানে পুরো লাশটাকে পোড়াতেও দিচ্ছে না, তাই তো? আচ্ছা, ভালোভাবে কিন্তু সদ্গতি বর্তমান পরিস্থিতিও হচ্ছে না। মৃতদেহগুলো হচ্ছে কি, করোনায় যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে প্লাস্টিকে মুড়ে হয় খাল খুঁড়ে ভরে দেওয়া হচ্ছে, বা কখনো বা 2000 বন্যার সময় যখন বন্যা হয়েছিল তখন অনেক পশু মারা গেছিল, অনেক মানুষ মারা গেছিল, কি করেছিল, একটা গর্তেই অনেক পশুগুলোকে খুঁড়ে বা মানুষকে খুঁড়ে ভরে দেওয়া হয়েছিল। কেন? কারণ সেই সময় দুর্ভিক্ষ কে কার খোঁজ নেবে? কেউ কারো খোঁজ নেওয়ার মতো সমালোচনা করার মানুষ নিজেই তো দুর্ভিক্ষগ্রস্ত। তার জন্য কি বলছে, যে সেই সময়কার সমাজপতিরা কি বলছে, খুব হাহুতাশ করেছে। কেন? কারণ মৃত্যুর পর 20টা লোক ভালোভাবে সদ্গতি করা হয়নি। এত কেউ হিন্দু ছিল বা কেউ মুসলিম ছিল বা কেউ খ্রিস্টান, তাদের ভালোভাবে সদ্গতি, তার জন্য হাউত্তাস মন্তব্য করছে। অর্থাৎ তাদের যত দুঃখ কষ্ট দরদ সব উঠলে উঠেছে কোথায়, মৃতদের প্রতি। আর যে লোকটা না খেতে পেয়ে অর্থাৎ যে লোকটা না খেয়ে আছে, সে লোকটা একটা জীবন্ত লোকের প্রতি তাদের কোনো দরদ নেই। একটা লোক না খেয়ে মরে আছে, তাদের প্রতি কোনো দরদ দেখাচ্ছে না, দরদ কাদের প্রতি দেখাচ্ছে, মৃতদেহের উপরে। আচ্ছা, যে মারা গেল তার প্রতি দরদ দেখে কি লাভ? বরং যারা বেঁচে আছে তারা যাতে মারা না যায়, আমাদের দৃষ্টিশক্তি সেই দিকেই দেওয়া উচিত। এই আঙুলটাই আমাদের দিকে আঙুলটা ঘুরিয়ে দিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই জায়গাতে তিনি আঘাত করলেন যে আমরা মানুষগুলো একজন লোকটা মরে যাবার তার জন্য আমরা খুব দরদ দেখাই, যে লোকটা বেঁচে আছে, যে লোকটা ঠিকঠাক খেতে পাচ্ছে না, তাদের ব্যবস্থা কিন্তু আমরা কেউ করছি না। তা সেই সমাজপতিরা হাউতাস মন্তব্য করেছে কাদের জন্য, মৃতদেহের জন্য। অথচ আমাদের ভারতবর্ষে 30 লাখ লোক মানুষ মারা গেল ওই দুর্ভিক্ষে, কত লোক না খেতে মারা যাচ্ছে, গ্রামের মানুষগুলো সব শহরের দিকে দৌড়াচ্ছে, ফ্যানের জন্য মারপিট, ডাস্টবিনে যে খাবার পচা খাদ্য, সে খাবার নিয়ে মারপিট, কুকুরে মানুষে ছাগলে সব একসঙ্গে সে খাবারগুলো ভাগাভাগি করে খাচ্ছে, মানুষ খাবারের জন্য মারপিট হয়ে যাচ্ছে, রাস্তায় লাশ বিছিয়ে গেছে, এত দুর্ভিক্ষ। তাহলে এত কিছু হচ্ছে, অথচ সেই সমস্ত সমাজপতিগুলো তাদের কথা ভাবছে না যে তারা কিভাবে বাঁচবে, তারা কিভাবে বাঁচানো যায়, নিজেদের সমস্ত দান করে বা বিভিন্ন রকম ভাবে তারা সহযোগিতা করতে পারতো। সেটা না করে তাদের চিন্তা ভাবনা কোথায়, মৃত্যু মানুষগুলোর পড়তো, স্বর্গে গিয়ে সে কি করবে না করবে। তারা বুঝতে হচ্ছে তো। বর্তমান সময়েও তাই আমরা যদি দেখি, তাহলে আমাদের দেখো আমরা কিন্তু ওই একটা যে মানুষ না খেতে পারা গেল তার আমরা খোঁজ খবর পর্যন্ত রাখি না, কিন্তু যে লোকটা মারা গেল তখন আমরা সেই মৃত্যুদিন তাকে অনেক বেশি দরদটা দেখিয়ে আসি। পাড়া প্রতিবেশী বলো, আত্মীয় স্বজন বলো, আত্মীয় স্বজন আছে আমরা খোঁজ খবরই রাখি না। যদি মারা গেল তখন আমরা সেদিন দরদ দেখিয়ে মারা যাবার অনেক বেশি আমরা দরদ দেখাই। তাহলে এই জায়গাতে তিনি আঙুল তুললেন মৃত্যুঞ্জয়, যে সে সমাজপতিরা কি করছে, তীক্ষ্ণ হাউত্তাস করেছে যে প্রত্যেকটা মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে। এখানে একটা শর্ট কোশ্চেন পড়ে, কটা মৃতদেহের কথা বলা হয়েছে? 20টা মৃতদেহের কথা। বা এরকম ভাবে কোশ্চেন পড়ে, জাকিস্তানের তীক্ষ্ণতার হাউত্তাস মন্তব্য করা হয়েছে। হাউত্তাস মন্তব্য কি মন্তব্য করা হয়েছিল? তার উত্তর হবে যে ভালোভাবে সদ্গতি ব্যবস্থা করা হয়নি বলে গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে পাকিস্তানের তীক্ষ্ণতার হাউত্তাস করা মন্তব্য করা হয়েছে। স্বর্গে পাঠানো হয়নি মানে কি, আমরা জানি যে মৃত্যুর পর স্বর্গ নরক বলে দুটো স্থান আছে, ভালো কাজগুলো স্বর্গ, খারাপ কাজগুলো নরক। তা আমরা যদি তাদেরকে ভালোভাবে সদ্গতি না করি তাহলে তারা অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়, অপমৃত্যুদেরকে বলা হয়। তার জন্য এরা হাউত্তাস মন্তব্য করছে যে তারা হয়তো তাদেরকে সদ্গতি না করলে তারা হয়তো স্বর্গে বা নরকে যেতে পারবে না, তারা অপমৃত্যু বা তারা সেই অতৃপ্ত আত্মা হয়ে তারা ঘুরে বেড়াবে। সে অর্থে এখানে বলেছে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছি তো, যে এই কারণে সমাজপতিদের মাথা ব্যথা, কিন্তু জীবিত লোকগুলোকে নিয়ে সমাজপতিদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে এত অব্দি আজকে থাক, আমি বাকি অংশ দ্বিতীয় পার্টে আলোচনা করব। আর যত অব্দি বোঝালাম তত অব্দি যে শর্ট কোশ্চেনগুলো আমি বললাম সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা দাগ দেবে, ভালোভাবে খাতায় কোশ্চেনগুলো লিখবে,
তার সঙ্গে উত্তরগুলো লিখবে। আর যদি যতদূর আমি বুঝেছি ততদূরের মধ্যে যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের সমস্যার কথা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। আর অবশ্যই বলবো, আবার আমি বলেছি একটা কথা, যে অবশ্যই তোমরা কিন্তু এই গল্পটা থেকে 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো রকম বোর্ড কোশ্চেনের প্রস্তুতি নেবে না। তোমরা শুধুমাত্র প্রস্তুতি নেবে এই গল্পটা থেকে শর্ট কোশ্চেনে। এই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পাঠ করবে এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেন যেন তোমাদের আত্মস্থ হয়, যেমন লিখে আসতে পারো, সেই চিন্তা ভাবনা তোমাদের মাথায় রাখতে হবে। আর তোমরা গল্পটা একবার নয়, দুবার নয়, কয়েকবার পড়বে। প্রয়োজন যদি বুঝতে না পারো তো আমার ভিডিওটা একবার নয়, দুবার নয়, প্রয়োজন হলে 10 থেকে 12 বার শুনবে। কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে সমস্যার কথা তোমরা জানাবে। আর সবশেষ অবশ্যই বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তার সঙ্গে ডান দিকের বেল বাটনটা টিপতে ভুলো না, যাতে করে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করবো নোটিফিকেশনটা তোমাদের স্ক্রিনে চলে আসে। আর তাহলে এখানে